নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি সকাল সন্ধ্যা। তবে চা আমরা যখনই বানাই না কেন, চাটা যদি ভালোভাবে না ফোটায়, সেই চায়ের স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না। তবে চাটা ফুটতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, যার কারণে অনেকক্ষণই কিন্তু আমাদের গ্যাসের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তবে আমরা যদি অন্যান্য কাজ করতে যাই, অনেক সময় দেখা যায় চাটা উতলে কিন্তু গ্যাসের মধ্যে পড়ে যায়, গ্যাসটাও নোংরা হয়ে যায়, এমনকি চাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা চা ফোটানোর সময় এমন কি চাটা করার পর আমরা কিন্তু সকলেই চাটা ছেঁকে নিই। তো এই ধরনের ছাঁকনি একটা নিয়ে নেবেন, অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর চায়ের মধ্যে এইভাবে করে আপনারা যদি দিয়ে দেন, তারপর যদি চাটা ফোটান, দেখবেন চাটা উতলে কিন্তু পড়ে যাবে না। যেহেতু এই ধরনের চায়ের ছাঁকনি অনেকটাই ভারী হয়ে থাকে, যার কারণে চাটা কিন্তু খুব ভালোভাবে ফোটালেও উতলে পড়ে যাবে না, চাটা নষ্টও হবে না, এমনকি চাটা ভালোভাবে ফুটেও যাবে। তাছাড়াও গ্যাস ওভেনের মধ্যেও কিন্তু পড়ে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চা কিন্তু ফুটতে শুরু করেছে, তবু কিন্তু চাটা ওপরে পড়ে যাচ্ছে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। গ্যাসের সিলিন্ডার কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি। তবে যখন আমাদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার দিয়ে যায়, আমরা কিন্তু কেউই লক্ষ্য করি না এর এক্সপায়ারি ডেট। গ্যাসের সিলিন্ডারের পাশে দেখবেন একটা সংখ্যা লেখা থাকে। এই গ্যাসের সিলিন্ডারের সাইডে দেখতেই পাচ্ছেন, এখানে A28 বলে লেখা রয়েছে। এটা হলো এই গ্যাসের সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার নেবেন, গ্যাসের সিলিন্ডার কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এখানে যেহেতু লেখা রয়েছে, অন্যান্য গ্যাসের সিলিন্ডারে ABCD করে লেখা থাকে। এ মানে হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বি মানে হলো এপ্রিল, মে, জুন, সি মানে হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আর যদি ডি লেখা থাকে তাহলে হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই গ্যাসের সিলিন্ডারের পাশে যেহেতু A28 লেখা রয়েছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে 2028 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে কিন্তু এটা এক্সপায়ারি হয়ে যাবে। অবশ্যই কিন্তু গ্যাসের সিলিন্ডার নেওয়ার আগে এক্সপায়ারি ডেটটা চেক করে নেওয়া উচিত, না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে। অনেকেরই কাছে দেখবেন গ্যাসের সিলিন্ডার একটা থাকে, বিশেষ করে যারা দেখবেন পড়াশুনোর সূত্রে হোক কি কাজের সূত্রে বাইরে থাকে, বিশেষ করে তাদের কাছে তো একটা থাকেই। তবে হঠাৎ করে যদি গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। কিভাবে আপনারা বুঝে নেবেন গ্যাসের সিলিন্ডার কতটা শেষ হয়েছে? এখানে একটা কাপড় আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। গ্যাসের সিলিন্ডারের মধ্যে এইভাবে করে আমি পুছে নেব। পুরো সিলিন্ডারটা কিন্তু পোছার প্রয়োজন নয়, একটা সাইড আপনারা এইভাবে ওপর থেকে নিচে পর্যন্ত পুছে নেবেন। তারপর কিছু সেকেন্ড অপেক্ষা করবেন এটা শুকানোর জন্য। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু শুকিয়ে আসবে। তবে যে জায়গাটা দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেটা বুঝে নিতে হবে সেই জায়গার মধ্যে কিন্তু আর গ্যাস নেই, শেষ হয়ে গেছে। আর যেটার মধ্যে এখনও ভিজে থাকবে, সেটা বুঝে নিতে হবে কিন্তু এখনও এতটা পর্যন্ত গ্যাস রয়েছে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা আদা। আমি কিন্তু এখানে আদার খোসাটা ছাড়াইনি, আপনারা চাইলে ছাড়িয়েও নিতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে আদাটাকে ভালোভাবে গ্রেট করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আদাটা কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। গ্রেটারের মধ্যে যেটুকু আদা লেগে রয়েছে আমি হাতের সাহায্যে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই আদাটা কিন্তু 1 চামচের মতো হয়ে গেছে। এবার এই গ্রেট করা আদাটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। গ্রেট করা আদাটাকে ছাঁকনির মধ্যে দিয়ে আমি এইভাবে করে চেপে এর রসটাকে বের করে নেব। তবে এই যে আদাটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, এটা আমি রান্নার কাজে ব্যবহার করে নেব।
আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু 1 চামচের মতো আদার রস বের হয়ে গেছে। এবার এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি হাফ লেবু, এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস প্রথমে বের করে এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। নিয়েছি এখানে আমি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। 2 বার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? অনেকেরই দেখবেন দাঁত হলুদ হয়ে যায়, দাঁতের থেকে রক্ত পড়তে শুরু করে, এমনকি দাঁতে ব্যথা হয়ে যায়। তাছাড়াও মুখের থেকে বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। এর জন্য দাঁতের মধ্যে আমরা কিন্তু নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দাঁতের কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে। এইভাবে যদি আপনারা একটা বাড়িতে মিশ্রণ বানিয়ে নেন, দাঁতের ক্ষতি তো হবেই না, উল্টে আপনাদের হলদে দাঁত পরিষ্কার চকচকে হয়ে যাবে, দাঁতের ব্যথা দূর হয়ে যাবে, দাঁতের রক্ত পড়ার সমস্যা চলে যাবে, এমনকি মাড়ি ফুলে যাওয়ারও সমস্যা দূর হয়ে যাবে। অনেকেরই দেখবেন জলের কারণে দাঁতের আয়রনের ছোপও কিন্তু পড়ে যায়। আপনারা চাইলে এইভাবে করে ব্রাশের মধ্যে এই মিশ্রণটা লাগিয়ে দাঁতের মধ্যে হালকাভাবে এইভাবে ব্যবহার করতে পারেন। ব্রাশের সাহায্যে আপনাদের কাজটি করতে অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আঙুলের মধ্যে এই মিশ্রণটা দাঁতে কিন্তু হালকাভাবে লাগিয়ে নিতে পারেন। তবে অবশ্যই একদিন করলে কিন্তু হবে না, এইভাবে করে অন্তত সপ্তাহে 3 দিন আপনারা সকালে আর রাত্রে ব্যবহার করুন, তাহলেই কিন্তু এর ফল পাবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র ধুয়ে থাকি, জামা কাপড় কেচে থাকি, তাছাড়াও জলের নানা কাজ কিন্তু করে থাকি। এর ফলে দেখা যায় আমাদের হাত কিন্তু একদমই রুক্ষ শুষ্ক হয়ে যায়। তবে আপনারা যখনই জলের নানা ধরনের কাজ করবেন, বাসনপত্র ধোয়া বা জামা কাপড় কাচা, তার আগে এমন কি করবেন, নিয়ে নেবেন ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে আনা থাকে। সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে আগে লাগিয়ে নেবেন। তারপর আপনারা বাসনপত্র ধোন বা জামা কাপড় কাচেন, যেটাই জলের কাজ করেন না কেন, যতটা হাত রুক্ষ শুষ্ক হতো ততটা কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি লাউ। এখন কিন্তু আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি লাউ, আর লাউয়ের কিন্তু নানা ধরনের রেসিপিও বানিয়ে থাকি। তবে আমরা যেভাবেই লাউটা রান্না করি না কেন, প্রথমে লাউয়ের খোসাটাকে কিন্তু সকলেই ছাড়িয়ে নিই। তবে লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু সেই খোসাগুলো আর কেউই কোনো কাজে লাগাই না, ফেলে দিই। খোসা কিন্তু একদমই ফেলে দেওয়া উচিত নয়। লাউয়ের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার আর রয়েছে প্রোটিন। তবে আপনারা এই লাউয়ের খোসা দিয়ে আবারও কি কাজে লাগিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে আমি লাউয়ের খোসাটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল। এখানে কিন্তু আপনারা সরিষার তেলেরই ব্যবহার করবেন। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন এইভাবে করে খুন্তির সাহায্যে চারিদিকে আমি ছড়িয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি 4টে। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। খুন্তির সাহায্যে আমি বড়িটাকে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। তারপর এখান থেকে বড়িগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই লাউয়ের খোসাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ছোট্ট সাইজের আলু একদম ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন একদম ছোট করে কেটে। এখানে কিন্তু আলু আর বেগুনটা যদি ব্যবহার করেন, এর স্বাদটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। তাছাড়াও একদম ছোট করে কাটার একটাই কারণ, যাতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আলু বেগুন দেওয়ার পর কিছু সেকেন্ড আবারও আমি এইভাবে করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 চামচ মতো সরষে, সেটাকে
খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণ আমি দিয়েছি যাতে করে সর্ষেটা তেতো না হয়। তারপর খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণের জল নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু আগেই লবণের ব্যবহার করেছি সর্ষে বাটার মধ্যে, যার কারণে এখানে কিন্তু আমি লবণ দিলাম না। যদি পরে প্রয়োজন হয় আমি কিন্তু লবণ দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ আমি এইভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি আর জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের পোস্ত। যখন আপনারা এটা খাবেন দেখবেন মুখের মধ্যে পোস্তটা পড়লে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আপনারা চাইলে পোস্তটা এখানে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। আপনারা যদি সামান্য পরিমাণের চিনি ব্যবহার করেন রান্নার ব্যালেন্সটা দেখবেন ঠিক করে, এমনকি স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেহেতু আরও একটু সেদ্ধ হবে, যার কারণে আমি বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রয়েছে। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর এটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখানে নিয়েছি আর যে যতটা সম্ভব আমি এইভাবে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। আর বড়িগুলো কিন্তু অবশ্যই সবার শেষে দেবেন যখন আপনারা নামিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লাউয়ের খোসা ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। শুধু যে খেতে অসাধারণ হয় তা কিন্তু নয়, লাউয়ের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার আর রয়েছে প্রোটিন। অবশ্যই কিন্তু লাউয়ের খোসা খেয়ে নেওয়া উচিত। আপনারা যদি রান্না করে নাও খেতে চান, অন্যভাবেও কিন্তু লাউয়ের খোসা খেতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা শার্ট আমরা যেভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন, সেটা হাতে হোক কি ওয়াশিং মেশিনে, শার্টের মধ্যে যে কলারের সাইড থাকে সেখানে দেখবেন অনেকটাই নোংরা কিন্তু থেকে যায়। যতই আমরা ঘষাঘষি করি সেই নোংরা কিন্তু খুব সহজে যেতে চায় না। তবে আপনারা এমন কিভাবে পরিষ্কার করবেন যাতে করে ঘষাঘষির ঝামেলা ছাড়াই এই নোংরা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই নোংরা কিন্তু এই কলারের সাইডে রয়ে গেছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর ওর মধ্যে নিয়েছি সামান্য পরিমাণের জল। এখানে নিয়েছি আমি একটা এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ। আপনারা যে কোনো সাদা ধরনেরই ওষুধের ব্যবহার করুন। এবার মেডিসিনটাকে এই জলের মধ্যে কিছু সেকেন্ড এইভাবে করে রেখে যখন একটু ভিজে যাবে, তারপর এখান থেকে তুলে আপনারা কলারের যে নোংরাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে হালকাভাবে ঘষে নেবে। মেডিসিনটা শুকিয়ে যাচ্ছে, একটু জলের মধ্যে ডুবিয়ে আবারও এভাবে করে ঘষে নেবেন। পুরো কলারের নোংরার মধ্যে এইভাবে করে ঘষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মেডিসিনটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে আর নোংরার মধ্যে এভাবে করে কিন্তু লাগিয়ে নিয়েছি। এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেবেন। তারপর নিয়ে নেবেন একটা পুরনো ব্রাশের সাহায্যে হালকাভাবে কিছু সেকেন্ড এরকম করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব বেশি কিন্তু ঘষাঘষি আমি এখানে করিনি। তারপর আপনারা একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়ে নেবেন। এবার আমি এই কলারের জায়গাটা এই জলের মধ্যে এইভাবে করে ধুয়ে নিচ্ছি। আপনাদের যদি কলারের মধ্যে অনেকটাই নোংরা থাকে তাহলে হাত দিয়ে হালকাভাবে ঘষে নিতে পারেন। তবে আমি কিন্তু এখানে কোনো ঘষাঘষি করিনি, দেখতেই পেলেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কলারের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে চলে গেছে। কোনো রকমের সার্ফ ছাড়াই কিন্তু আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা সার্ফ সাবান ছাড়াই যে কোনো নোংরা তুলে নিতে পারবেন, কলারে হোক কি হাতে, সেটা ছেলেদের শার্টই হোক বা মেয়েদের যে কোনো জিনিস। আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে।